গত 7 দিনে পাগল হয়ে গেছি। আমার বউ আমাকে দেখে চেনে না। সকালবেলা বউয়ের মনে করি খালাম্মা, এই অবস্থা হয়ে গেছে আমার। সুতরাং আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না। এখানে অত্র এলাকার অত্যন্ত গণ্যমান্য আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দ আছেন। এই কার প্রবলেম? দেখি দেখি স্লোগান কে দিলেন? দেন তো, হাত তোলেন তো, কে স্লোগান দিলেন? হাত দেবেন না। এরপরে আর আপনি আর আমি দুজনে চিৎকার করে দেখবো কার গলায় জোর বেশি। ঠিক আছে? ওকে, নো সাউন্ড। আপনিও না। আমাদের কর্নেল ফারুক আছেন, গোলাপ ভাই আছেন, আমাদের এমপি আমার বোন মেজাবিন আছেন, আপা আছেন। আরেকটা সমস্যা কি জানেন আমার? কোন কোন জায়গায় আমি বক্তৃতা দেই, আমি দেখি লোকজন তাকায় আছে অন্যদিকে। তা আমি ওদের বলি, ভাই তোমরা যাও না, তাও ওরা যায় না। বক্তৃতা দেই আমি, তাকায় থাকো যে রাশিক আর সাজুর দিকে। দুইজনকে টক শোতে দেখে আর আমি অন্যদিকে তাকায় কথা বলতে থাকি। ক্রিকেট মাঠে গিয়েছিলাম। ক্রিকেট মাঠে যাওয়ার পরে দেখলাম যে সবার মন একটু কালো, মাত্র একটা উইকেট পরে না। তো 1 ঘন্টা ছিলাম, 5টা পড়ে গেছে। তো আমি গ্যালারি দৌড়াইতেছি আর আমারে ধরে রাখতেছে, আপনি যায়েন না। আমি কই আমি আর 1 ঘন্টা থাকলে তো পাকিস্তান অল আউট হয়ে যাবে। ওরাও একটু খেলুক, বেচারারা এত দূর থেকে আসছে, এমনি আজকে হারবে, হাইরা 9 নাম্বার নেমে যাবে। আর এখানে আমার জন্য এত ভোটার দাঁড়ায় আছেন। সম্মানিত ভোটারবৃন্দ, অনেকেই আমরা বক্তৃতা দিয়েছি যে আনিসুল হক সাহেবকে ভোট দেন, অমুককে ভোট দেন। কেন আনিসুল হক সাহেবকে আপনারা ভোট দেবেন? কি কারণে? আপনার জীবনে এখানে যত 80% লোক আছে আমাকে জীবনে দেখেনি নাই। আপনারা আবার ডানে কথা বলতেছেন, প্লিজ পিছনে একটু বন্ধ করেন। ওটা বন্ধ না করলে আমি কথা বলবো না, ওটাকে বন্ধ করেন। একসঙ্গে 2 কাজ হয় না। আপনারা কি শুনতে পান? আচ্ছা, এই যে কথা হারিয়ে গেছে, কি বলছিলাম? উইকেট সব পড়ে যাবে না। আমি বলছিলাম আপনারা কেন আমাকে ভোট দিবেন। এখানে অনেক মা আছেন, বোন আছেন, কিছু ইয়াং ছেলে আছে, আমার মুরব্বীরা আছে, পিছনে কিছু মানে সব ধরনের মানুষ আছেন, কর্মজীবী মানুষ। তা আমি আনিসুল হক, এই এলাকায় আপনারা জামাল মুস্তফা সাহেবকে চেনেন, এই এলাকায় যিনি সংরক্ষিত প্রার্থী দাঁড়িয়েছেন তাকে চেনেন, আমাকে তো চেনেন না। পিছনে এরকম হলে বক্তা যায় না, সেই জন্য শোনা যায় না। একটু মানা করা যায় না। আর আপনারা ঠিক মতো শুনতে পান? আমি বেশি সময় নেব না। আমার কথা হলো, মেয়র পদে 13 জন দাঁড়িয়েছে। আপনারা তো 29 তারিখে কাউকে না কাউকে 28 তারিখে ভোট দিতে হবে তো? আমরা সবাই আওয়ামী লীগ করি না, সবাই করি না। আপনি করেন, উনি করেন না, আছে না অনেক? কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ মুসলিম করি। কিন্তু মেয়র হলো সবার। মেয়র হলো সবার। 29 তারিখ সকালে সেই লোকটিকে আপনার লাগবে যাকে আপনি 28 তারিখে ভোট দিবেন। কোন লোকটাকে? এই লোকটা কিন্তু আপনি নিজে, আপনি আপনাকে ভোট দিচ্ছেন। এই দেশের সরকার বদল হয় পার্লামেন্টের ইলেকশনে, আর এই ইলেকশন হলো মেয়রের ইলেকশনে। তাকে আপনি নির্বাচিত করবেন, যিনি পরের দিন সকাল থেকে আপনার এলাকার এই ঢাকা নর্থের দায়িত্বে থাকবেন এবং দেখবেন কি করে। সুতরাং
কয়টা কারণে আপনি একজন মেয়রকে নির্বাচিত করবেন? একটা কারণ, প্রথম হলো আপনি ওকে চেনেন কি চেনেন না। আমার ধারণা এই 13 জনের মধ্যে আমি হয়তো একটু বেশি পরিচিত হতে পারি। তার কারণ আমি কতগুলো সংগঠনে কাজ করেছি, তার কারণ আমি মিডিয়ার সঙ্গে অনেক জড়িত ছিলাম। সুতরাং আমার একটি অ্যাডভান্টেজ আছে যে অনেক মানুষ আমাকে চেনে বলে আমার মনে হয়। দ্বিতীয়ত, আপনি কেন একজন মেয়রকে ভোট দেবেন? আপনি তাকেই ভোট দেবেন যাকে আপনি বিশ্বাস করেন। এই বিশ্বাসের জায়গা থেকে আজকে যারা মেয়র পদে প্রার্থী হয়েছেন তারা তো কেউ কেউ আমরা ওর বিপক্ষে বলি, ওর বিপক্ষে বলি। ওরা দেখেন আমার বিপক্ষে কি বলে। সেই বিপক্ষের যুক্তি যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তো আপনি আমাকে ভোট দিবেন না। কি বলে তারা? তারা বলে আনিসুল হক সাহেব খুব বড় লোক, উনি সাধারণ মানুষের কথা পড়তে পারবেন না। কিন্তু তারা জানে না যে আনিসুল হক সাহেব এখন বড় লোক কিনা জানি না, আনিসুল হক সাহেবের জীবন শুরু হয়েছিল একজন সাধারণ জীবন, একজন বাবা যে কাজ করতেন, একজন মা এরকম যে শুধু সংসার দেখতেন, যেই মা ক্লাস 7 পর্যন্ত বাচ্চাদের পড়িয়েছিলেন, যেই বাবা সব ভাইয়ের বেতন দিতে পারতেন না, স্কুলের বেতন। আমার একটা ছোট ভাই এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে, ও আজকে সকালে এসছে আমেরিকা থেকে, ভাইয়ের ইলেকশন করবে, যে জীবনে সেকেন্ড হয়নি, আমেরিকায় 22টি হসপিটালের চিফ অনকোলজিস্ট। তাকে আমি দেখেছি যে টিউশনি করে করে নিজের ইউনিভার্সিটির টাকা দিতে। আমার স্ত্রী যিনি একজন বিদুষী মহিলা, ক্লাস 8-এ পড়তেন, ক্লাস 12-এর মানুষকে পড়িয়ে নিজে স্কুলের টাকা দিতেন। আমরা সেইভাবে আগে অত সচ্ছল ছিলাম না, এখন সবাই বড় হয়ে গেছি, একটু একটু সচ্ছল, হাতে কিছু টাকা আছে। তার মানে এই দাঁড়ালো আমি ওই জীবনটি থেকে এসছি এই জীবনে। আমার মা আমার জীবনের সমস্ত কিছু সম্বল ছিলেন, কিছু হলেই ফু দেওয়া শুরু করতেন। এখন বউ সারাদিন দোয়া পড়ে আর ফু দেয়, আর আমি বলি আমার এই অবস্থা কালো হয়ে গেছে বোধহয় তোমার ফুয়ে, 21 দিনের ফুয়ে। তো আমার মাকে আমার মনে আছে 1-2টা বলবো, কারণ যখনই আমি এরকম একজন মহিলা দেখি, সে গরিব হোক, সে ধনী হোক, সে অর্থবয়সী হোক, যেহেতু আমার মা নেই, আমি সব মহিলার মধ্যে আমি এক এক বয়সের মা দেখি। যেদিন থেকে সে মা হয়েছে সেদিন থেকে মানে পুরোপুরি শিক্ষিত না এক মা, সারা জীবন তার ইচ্ছা একটাই নেশা, সে হলো পিতা, তার সন্তানেরা। এই মারা বসে আছে, আমার দ্বারা প্রত্যেকটি মার জীবনের স্বপ্ন তার সন্তান। আমি কি ঠিক বলেছি? আমার বুড়ো বাবা আছে 92 বছরের, সারা জীবন যে কষ্ট করেছে। যেদিন এই ফারুক সাহেব আমার কাছে এসে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন তুমি যদি মেয়র হও তাহলে ভালো হবে হয়তো বা, আমি বলেন কি? মা বাবার কাছে গেছি, 92 বছরের বাবা। বাবা বলেন তোমার মায়ের সঙ্গে কথা বলো। আমি আমার মা তো 12 বছর আগে মরে গেছে, মায়ের সঙ্গে কি করে কথা বলি? বলে কোনোদিন কি কোনো ডিসিশন মায়ের সঙ্গে কথা না বলে নিয়েছো? আমি বুঝলাম কবরস্থানে যেতে হবে। পরের দিন সকালে এসছি আর বলে যে তোমার মা কি বললো? আমি বললাম মা বললো আপনাকে খুব মিস করতেছে 12 বছর থেকে, আর আপনি যা বলবেন সেটাই। তা আমরা জীবন এইভাবেই কাটিয়েছি। সুতরাং এবং আমার কোম্পানিতে 15,000-এর কাছাকাছি মানুষ কাজ করেন, যারা আমাদের সঙ্গে, আমাকে বাবা ডাকেন, আমার স্ত্রী যিনি কোম্পানি চালান তাকে মা ডাকে। সুতরাং আমার প্রতিপক্ষ যেখানে বলছে আমি বড়লোক, সাধারণ মানুষের ভাষা পড়তে পারি না, ওরা জানে না আমি এই ছেলেদের চোখের ভাষা পড়তে পারি। ওরা জানে না আমি প্রতিটি মার চোখের ভাষা পড়তে পারি। ওরা জানে না আমি যে প্রতিটি বাবা আছে তার পড়তে পারি। এই ছেলেরা এই যে গায়ে কত উত্তেজনা, গায়ের রং, এক স্লোগান দেয় তো দুনিয়া মাতিয়ে দেয়। বঙ্গবন্ধুকে এরা কেউ দেখেনি, আমি দেখেছি। আপনাদের এখানে 1/4 মানুষ দেখেছেন, কিন্তু সেই বঙ্গবন্ধুর ডাক, সেই 52 বছরের লোক, মনে হয় 200 বছরের বঙ্গবন্ধু, 200 বছরের মানুষ, তার ডাকে শুধু এরা কেন, আগামী 100-200 বছর আমাদের মতো মানুষ সব সময় উজ্জীবিত হয়ে থাকবে। কিন্তু সবসময় আমার সামনে এত তরুণ আসবে না। আমি গতকাল দেখেছি একটি ছেলে আমার সঙ্গে যাওয়ার সময় স্লোগানে
একটি রিক্সাওয়ালাকে লাথি মেরেছিল, কারণ রিক্সাওয়ালা ছাড়ছিল না। আমি আমার গাড়ি থামিয়েছি, ছেলেটিকে দেখেছি। রিক্সাওয়ালার লাথি মানে ওরকম লাথি মারা না, রিক্সার গায়ে লাথি মারা। ছেলেটিকে দেখেছি, বলেছি তোমার বয়স কত? সে বলল 26। তোমার বাবার বয়স কত? সে বলল আমি জানি না। ওই রিক্সাওয়ালাকে বলেছি, প্রথমে আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনার এরকম কোনো সন্তান আছে? বলে আছে। আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম ওর কাছে ক্ষমা চাও। ছেলেটি এক মুহূর্ত বিবেচনা না করে সেই রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাইল। তোমাদের জন্য বলছি, আর কখনো হয়তো তোমাদের সামনে এমনি করে দাঁড়ানো হবে না। তোমাদের জন্য বলছি, গায়ের রক্ত এখন খুব গরম। 30 বছর পর এই রক্ত ওই রিক্সাওয়ালার রক্তের চেয়ে ঠান্ডা হয়ে যাবে। যে প্রতিদিন রিক্সা চালায় তাকে সম্মান করতে শেখো, নিজের বাবাকে সম্মান করো, নিজের মাকে সম্মান করো এবং নিজের গোল সম্মান করো। 30 বছর বয়সে আমি বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ে বিখ্যাত ছিলাম। শত শত মেয়ে পিছনে দাঁড়িয়ে থাকতো শুধু কি অটোগ্রাফ নেওয়ার জন্য। বেকার থেকে যেদিন চাকরি পেয়েছি সেদিন আমার বাবা বললেন, নিজে হিসাব করো, তোমার ওই নায়ক জীবন ভালো না তুমি অন্য কোনো জীবনের স্বপ্ন দেখো। একদিনে ছেড়ে দিয়েছি। 12 বছরে একদিনের জন্য টেলিভিশনে যাইনি, এক মুহূর্তের জন্য। কষ্ট করেছি, সংগ্রাম করেছি, ব্যাংকরাপ্ট হয়েছি, কাজ করেছি তোমাদের জন্য। আমার সামনে যারা স্লোগান দিচ্ছ, এই স্লোগান জীবনের একটা শক্ত অঙ্গ। এই স্লোগানের সঙ্গে মায়ের সঙ্গে বসে, বাবার সঙ্গে বসে, নিজের জীবনের স্বপ্ন দেখো। ওরকম বুড়া বাবা তোমার দিকে তাকিয়ে থাকে। তোমার জায়গা থেকে আমার জায়গাটি দেখতে পাবে না, আমার জায়গা থেকে আমি তোমাকে অনেক ভালো দেখতে পাই। আর একটি কথা হলো, কেন আমাকে ভোট দেবেন? আমি আনিসুল হক। ভোট আপনি তাকে দেবেন, 13 জনের মধ্যে একজন বিশ্বাসী লোক আপনাকে বের করতে হবে। কোন লোকটাকে আপনি বিশ্বাস করবেন? যে লোকটা জীবনের 30 বছর কাজ করেছে, যে লোকটার মাথার চুল অল্প অল্প পেকেছে, যে লোকটার জীবনে অনেক বেশি অসততামির বদনাম নেই, যে লোকটাকে সবাই বলে এই মুহূর্তে শুনছি ভালো। আমার অনেক বড় একটা উপকার হয়েছে এই নির্বাচনে এসে। 30 বছর বিয়ে করেছি। আমার বড় ছেলে কই? নাবিদ কই? হাত তোলো। কোনোদিন শুনি নাই তুমি খুব ভালো মানুষ। আচ্ছা, কোনোদিন শুনি নাই। শোনেন, আমার গল্প শোনেন। আচ্ছা, ও বসে যাও তুমি। নাবিদ, কোনোদিন শুনি নাই স্ত্রী বলে তুমি খুব ভালো মানুষ 30 বছরে। এখন যখন নির্বাচনে নেমেছি, ও আমার থেকে বেশি ক্যানভাস করে আর দোকানে যেয়ে বলে, ভাই আমার জামাইটা খুব ভালো মানুষ, ওকে একটু ভোট দিন। এই হলো সংসার। আমার বউকে আমি বলি তুমি তো মাফিয়ার চেয়েও খারাপ। তো বলে কেন? আমি বলি মাফিয়া তো হয় জীবন যায় না হলে টাকা নেয়, তোমরা বউরা তো দুইটাই নাও, জীবনও নাও টাকাও নাও। এরা ছাড়া, এখানে সামনে আছে যারা ছাড়া। আমাকে নাবিদ জিজ্ঞেস করে, বাবা বিয়ে করতে কত লাগে? বিয়ে করার আগে বিয়ের কস্ট কত? তো আমি বললাম প্রথম দিন তো ভাবছিলাম এত, এখন তো সারা জীবন শুধু কষ্টই দিয়ে চলতেছি, বিয়ের কষ্ট শেষ হয় না। তো কেন আমাকে ভোট দেবেন? অমন লোকটাকে আপনি দেবেন যার একটু এক্সপেরিয়েন্স আছে, যার সততার একটু কথা আছে। আমি বিনীতভাবে বলতে চাই, আজকে আমাকে বিক্রি করতে হবে আপনার কাছে। আই এম এ সেলসম্যান। আপনাকে বোঝাতে হবে যে আমি 13 জন মানুষের মধ্যে মোটামুটি ভাবে ভালো মানুষ কিনা। এদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি আমি 2 বছর, সবচেয়ে কঠিন 2 বছর আমি নেতৃত্ব দিয়েছি। এদেশের সমস্ত বিজনেস অর্গানাইজেশনের এফবিসিসিআই এর নেতৃত্ব দিয়েছি। এই উপমহাদেশের 8টি দেশ, চিটাগং, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 8টি দেশের বিজনেস অর্গানাইজেশনকে আমি নেতৃত্ব দিয়েছি এবং মোটামুটি ক্রেডিবল কাজ করেছি বলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান, যিনি এদেশের মহামানব বঙ্গবন্ধুর সন্তান, তিনি ভেবেছেন আমি হয়তো কিছু কাজ করতে পারব। আমার বাবা ভেবেছেন, আমাকে বলেছিলেন পরদিন সকালে যে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলেছো কিনা জানি না, আমি কিন্তু তোমার মায়ের সঙ্গে কথা বলেছি। বুঝেছি ওই বুড়া বুড়িকে স্বপ্ন দেখেছে গত রাতে।
বললো যে তুমি আজকে আনিসুল হক হয়েছ, তার কারণ তুমি যদি শুধু টেলিভিশন করতে আর স্টার থাকতে এটা হতে পারতে না। তুমি সমাজের জন্য কিছু কাজ করেছ, মানুষ তোমার সেই কাজের কথা বলে, সমাজ উপকৃত হয়েছে, এদেশের অর্থনীতি উপকৃত হয়েছে, এই উপমহাদেশের 60টি দেশের অর্থনীতি উপকৃত হয়েছে। সেজন্য তোমাকে প্রধানমন্ত্রী যোগ্য ভেবেছেন এই কাজটি করার জন্য, এবং সে কারণেই এই উপহারটি তোমার গ্রহণ করা উচিত। তুমি তোমার সর্বান্তকরণের চেষ্টা করো যে আরেকটু সুযোগ এসছে তোমার মানুষের জন্য কাজ করার জন্য, নাইলে 5 বছর তুমি চুপচাপ বসে থাকবে, 5 বছর পর তোমার দাঁত নড়বে, চুল লম্বা লম্বা থাকবেও না, হয়তো চুল 5 বছর পরে এফেক্টিভ থাকবে না। এখন তুমি কাজ করো 5 বছরের জন্য। আমি বলছি, আমি আমার কোম্পানি থেকে 5 বছরের জন্য মোটামুটি ছুটি নিয়েছি। আমার স্ত্রী যিনি কোম্পানি দেখেন, আমার সন্তান যিনি কোম্পানি দেখেন, তারা আমাকে বলেছে তুমি 5 বছর কাজ করো। আমি কি করব না করব এই হিসাব দিলে আপনাদেরকে আমি 1 ঘন্টা বলতে পারবো। আর বাঙালি মাইক্রোফোন পেলে তো ছাড়তেই চায় না। আর 3 জন বাঙালি, 2 বাঙালি হলে 3 পার্টি, একজনে 1 পার্টি, 2 জনে 1 পার্টি, 2 পার্টি, 2 জনে মিলে আরেক পার্টি, 3 পার্টি। তা আমি বললে অনেক বলতে পারবো, কিন্তু আমি বেসিক সমস্যাগুলো জানি। এখানে সবাই জানেন ঢাকা শহরের কি সমস্যা। আমি একটা সার্ভে করেছিলাম, সবচেয়ে 1 নম্বর হিসাবে সমস্যা এসছে একটি, সবাই মশা সমস্যা। মশা 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 মশা। তো মশাকে এবার খসাইতে হবেই। তো এই খসানোর জন্য এখন শেষ কথা হলো, কে কোন দল করেন আমি ভ্যালু করি, কিন্তু সেটি আমাকে ভোট দেওয়ার যোগ্যতা হিসেবে নিচ্ছি না। এই ভোটের পাওয়ার আপনার জীবনে বেঁচে থাকার শক্তির পরে সবচেয়ে বড় শক্তি। ভোট যখন আসে, আমরা এই যারা ভোটের মকসুদের ফকির, আমি চিন্তা করে দেখি সারাদিনে বোধহয় 100 জনকে বাবা ডেকেছি। বাবা আপনি আমার সব, বাবা আপনি আমার সব, আপনার ভোট না হইলে হবে না। ওই বলে যে ডেমোক্রেসি একদিনের জন্য। আমার একান্ত নিবেদন, আপনার এই পাওয়ার, আপনার আঙুলের এই ক্ষমতা কম্প্রোমাইজ করেন না, কোনো কিছুতেই না। আনিসুল হককে ভালো না লাগলে ওকে ভোট দিয়েন না, যে দলে বিশ্বাসী হন। আর যদি মনে করেন যে একটি মানুষকে আপনার প্রয়োজন, একজন মানুষকে আপনি ভোট দিবেনই, আপনার একটু রাখেন, সেই ভোটটা আপনার নিজেকে দেন। শুধু স্লোগানে, শুধু ভয়ে, শুধু কারো প্রেসারে নিজের বিবেক, নিজের হাত কলঙ্কিত করেন না। আমাকে পছন্দ হয় তো যে যাই বলুক আমাকে দেন। আপনার এই হাতের শক্তি, আপনার বিবেকের শক্তি। সবশেষে আমি বলতে চাই যে এই 29 তারিখে আপনি সেই মানুষটিকে নির্বাচিত করুন, যে মানুষটিকে আপনি বিশ্বাস করতে পারবেন, যে মানুষটির পেছনে একটু সুনাম আছে, যে মানুষটির কিছু এক্সপেরিয়েন্স আছে, যে মানুষটি সবকিছুতে কম্প্রোমাইজ করবে না বলে আপনি মনে করেন। আপনি যে দলের, যে মতের বিশ্বাসী হন, আপনি দয়া করে আপনার জন্য দাঁড়ান, তার জন্য দাঁড়ান। আর আমার আবেদন হবে, আমি জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, জীবনের দুঃখগুলো দেখেছি, জীবনের সংগ্রাম দেখেছি, জীবনের সুখ দেখেছি। মায়ের যে শক্তি, যে শক্তি, মায়ের দোয়ার শক্তি, সেটি জীবনের পিছে এত শক্তিশালী, সেটির সবচাইতে বড় বেনিফিশিয়ারি বোধহয় আমি। আমার চেয়ে ভাগ্যবান কেউ নেই। জীবনে দাঁড়িয়েছি, সহজে কোথাও হারিনি, অনেকবার মচকে গেছি কিন্তু ভাঙিনি। আর এইবার যেই চান, আমি চাই, আপনি চান, আমাদের নেতা চান, শেখ হাসিনা চান, একজনে কিন্তু মেয়র বানাতে পারবেন না। মেয়র বানানোর একটাই শক্তি, আপনি 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 আপনি। এই আপনারাই যদি একজনের জন্য দাঁড়ান, যাকে বিশ্বাস করেন, তাকে ভোট দেন, তাহলে ওই মেয়রশিপে কেউ হারাতে পারবে না। আর আমার নিবেদন,
আমি ঘড়ি মার্কায় দাঁড়িয়েছি। আমার সব কথা বলার অনেক সময় লাগে। আমার নিবেদন শুধু এটুকু বলবো, একজন বাবা তার পরিবারকে যেমনি ভাবে দেখে, তার 5 জনের 5 রকম মত থাকে, কিন্তু রাতে ঘরে ফিরে একসঙ্গে ঘুমায়। আমাকে যদি আপনারা মেয়র হিসেবে নির্বাচিত করেন, আর এই এলাকায় আপনাদের যারা প্রতিদিন আপনাদের সঙ্গে থাকে, আমার সামনে আপনার সামনে এই বোর্ডগুলো দেখছেন, জামাল মুস্তফার বোর্ড দেখছেন, আমাদের নাসিমা আক্তারের বোর্ড দেখছেন, যারা আপনাদের সঙ্গে থাকেন, যাকে বিশ্বাস করেন তাকে ভোট দেন। তার মানে আপনি নিজেকে ভোট দিচ্ছেন। আমি আমার ঘড়িতে আপনার ভোট চেয়ে গেলাম। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামের সাথে বন্ধু আমার, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ